শ্রাবণধারার রূপকথা লিখেছেন অনামিকা তাহসিন রোজা। পর্ব সংখ্যা ৪। কয়েকদিন আগে এই কথা শুনলে শ্রাবণ খুশিতে লুঙ্গি ডান্স দিত, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন বাইরে না গিয়ে বাড়িতে থাকা মানে পিচ্ছি মেয়েটার আশেপাশে থাকা। মেয়েটাকে চোখের সামনে দেখলেই অস্বস্তি হচ্ছে শ্রাবণের। তাই ভ্রুকুচকে বলল, কিন্তু কেন? আমি মোটেই বাড়িতে বসে থাকবো না বাবা। সামিউল শেখ এক গ্লাস পানি খেয়ে বললেন, কথাটা শেষ করতে দাও। আমি বলেছি অফিসে যাবে না, কিন্তু বাড়িতে বসে থাকবে তা তো বলিনি বাপ। ধারাও এবার উৎসুক হয়ে নুডলস চিবোতে চিবোতে তাকালো সবার দিকে। ব্যাপারটা সে বুঝতে আগ্রহী। শ্রাবণ ভ্রুকুচকে জানতে চাইল, তাহলে? সামিউল শেখ এবার সালমা বেগমের দিকে তাকিয়ে বললেন, ধারার চাচা করিম সাহেব কল করেছিল। গ্রামে নাকি রাজনীতি আছে, সরি, গ্রামে নাকি রীতিনীতি আছে যে বিয়ের পর জামাই গিয়ে 7 দিন শ্বশুর বাড়িতে বউ সহ থেকে আসে। তো তাই কালকে শ্রাবণ তাই কালকে শ্রাবণকে আর বৌমাকে মোহনপুর পাঠিয়ে দেব। ধারার ফুপুও নাকি এসেছে, তাই দেখা করে আসুক। মাথায় বজ্রপাত পড়ল শ্রাবণের। পাগল নাকি সে? গিয়ে গ্রামে 7 দিন থাকবে? তা আবার এই মেয়েটার সাথে? কখনোই না, অসম্ভব। শ্রাবণের ভ্যাবাচাকা খাওয়া দৃষ্টি দেখেই সামিউল শেখ যা বোঝার বুঝলেন, তাই কঠোরভাবে বললেন, শোনো শ্রাবণ, সবকিছুর একটা নিয়ম আছে। বিয়ে যেহেতু হয়েছে, এখন না গেলে মানুষজন খারাপ বলবে। গ্রামের সবাই জামাই বউকে দেখতে আসবে। এমনিতেও তোমাদের বউ ভাতের অনুষ্ঠান হয়নি। আর তাছাড়া ধারাও একটু গ্রাম থেকে ঘুরে আসুক। আবার কবে যেতে পারে তা তো জানা নেই। শ্রাবণ এবার রেগে গিয়ে সজোরে বলল, কিন্তু বাবা, আমি যেতে পারবো না। শুধু ওকেই পাঠিয়ে দাও, আমাকে কেন যেতে হবে? ওসব ঝামেলা নিতে পারবো না আমি। আর তাছাড়া গ্রামে থাকতে আমার অসুবিধা হয়। অমন অজপাড়া গায়ে আমি 7 দিন থাকতে পারবো না। ধারার হাতের বাটিটা আবারও কোলে নামিয়ে রাখলো। সামিউল শেখ এবার গম্ভীর হয়ে গেলেন। চশমা খুলে ধীরে ধীরে টেবিলে রাখলেন। চোখের দৃষ্টিটা একেবারেই স্থির। ছেলের চোখে চোখ রেখে বললেন, শ্রাবণ, তোমাকে আমি কোনোদিন জোর করিনি। তোমাকে নিজের মতো বড় হতে দিয়েছি, সিদ্ধান্ত নিতে দিয়েছি, কিন্তু একটা বয়সে এসে মানুষকে কিছু দায়িত্ব নিতেই হয়। তোমার মা বাবা জীবিত আছে, তোমার জন্য সব করে। তুমি চাইলে ঘাড় ঘুরিয়ে চলে যেতে পারো, কিন্তু ধারা, ওর তো আর কেউ নেই। আমরা ছাড়া ওর দুনিয়ায় এখন আর কেউ নেই। ওর চাচার বাড়িটাই এখন ওর বাপের বাড়ি হলেও ওখানে আর কখনো থাকবে না। একটু থেমে ধরা গলায় বললেন তিনি, আর তুই তোর বউয়ের সঙ্গে শ্বশুরবাড়ি যেতে পারিস না? 7 দিন কিসের এত আপত্তি বল তো? সারা জীবন তো থাকতে বলছি না। শ্রাবণ জোরে শ্বাস নিয়ে বলল, বাবা, তুমি জানোই না ওখানে গেলে মানুষজন কত প্রশ্ন করবে। ওর সাথে স্ত্রীর মতো আচরণ করতে হবে। আমি নিজেই মানতে পারি না, একঘেয়েমি লাগে সব। আমি কোথাও আটকে থাকতে পারবো না। সালমা বেগম এবার হালকা রাগের গলায় বললেন, তুই আটকে থাকবি না বলেই কি মেয়েটা সারা জীবন গুটিয়ে থাকবে? একদিন হলো বিয়ে হয়েছে, একটা মেয়ের স্বাভাবিক হতে একটু সময় লাগে না? শুধু নিজের কথা ভেবে কথা বলিস না শ্রাবণ। শ্রাবণ বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। আমি ওসব বুঝি না মা, আমি পরিষ্কার বলছি, আমি এই নাটকগুলো আমি এই নাটকগুলোতে নেই। যদি যেতে হয় ও যাক, আমি যাব না। এবার সামিউল শেখ ধৈর্য হারিয়ে বেশ গম্ভীর গলায় বললেন, তুই যাবি কারণ তোর যাওয়া দরকার। এটা শুধু একটা রীতি না, মানুষের মুখ বন্ধ রাখার জন্য না। এই মেয়েটা তোকে নিজের স্বামী বলে মানুক আর নাই মানুক সম্মান করেছে। তুই তার পাশে দাঁড়াবি না? তাহলে আমাদের মুখ দেখানোর জায়গা থাকবে না। আর গ্রামে যারা আছে তারা তোকে দেখে ধারার মর্যাদা বুঝবে। তিনি এবার নিচু গলায় বললেন, মা মরা একটা মেয়ে, ওর জীবনটা তোকে দিয়ে নতুন করে শুরু হয়েছে, আর তুই 7 দিনের জন্য ওর পাশে দাঁড়াতে পারবি না? এই কথা শুনে শ্রাবণ কিছু সময় চুপ করে থাকলো, মনে মনে অজুহাত খুঁজলো। তারপর ধীরে ধীরে বলল, বাবা, আমি তো অফিসের কাজ মানে মিটিং। সালমা বেগম চোখ পাকিয়ে বললেন, অফিসে তো যাচ্ছ না? অফিসে তুমি এখন আবার অফিসের অজুহাত দিচ্ছ? তোমার মতো ছেলে কি এমন কাজ করে যে অফিসে না গেলে কোম্পানি বন্ধ হয়ে যাবে? তোমার ছোট আব্বু আছে তো। শ্রাবণ এবার গলা চড়িয়ে বলল, আচ্ছা তো
ধরো আমি অসুস্থ হয়ে পড়ি, তখন কি হবে? ওই গায়ের মধ্যে গেলে সর্দি জ্বর লেগে যায় আমার। সামিউল শেখ ঠান্ডা গলায় হেসে বললেন, তাহলে তো একদম যেতেই হবে। ওখানে পাকা ঘর, ফ্যান আছে, খাবার আছে। এখনকার গ্রাম আগের মতো না। আর তুই যদি জ্বরে পড়িস, ধারা তোকে দেখে রাখবে। নতুন বউয়ের একটু অভিজ্ঞতা হোক। ধারা এতক্ষণ চুপচাপ বসেছিল, মাথা নিচু করে কথাগুলো শুনছিল। মন খারাপ লাগছে ওর। শুধু শুধু তার জন্য একটা মানুষকে এত বিরক্ত হতে হচ্ছে। বিষয়টা খুবই কষ্ট দিচ্ছে ওকে। অজান্তে কান্না পেল তার। এ জীবনে সে সারা জীবনই কারো না কারো বোঝা হয়ে থেকেছে, আজও বোঝা হয়ে থাকতে হচ্ছে। তবে এটাও ঠিক, ধারার বাড়িতে যেতে ইচ্ছে করছে। ও বাড়িতে তার ছোট ছোট দুটো চাচাতো ভাই বোন আছে, ছোটবেলার খেলার সাথী, একমাত্র বান্ধবী জান্নাতে আছে। তাদেরকেও দেখতে খুব ইচ্ছে করছে ধারার, কিন্তু এই মানুষটাকে বিরক্ত করতে মন চাইল না। এবার হঠাৎ করে ধারা মাথা তুলে একটু ধীরে দ্বিধা ভরা গলায় মিনমিন করে বলল, বাবা, আমি একাই যেতে পারবো। আপনাদের কোনো সমস্যা হলে শুধু আমায় গাড়িতে উঠিয়ে দিলেই হবে। সালমা বেগম শুকনো ঢোক গিললেন। মেয়েটার চোখে স্পষ্ট পানি দেখতে পাচ্ছেন তিনি। নিশ্চয়ই শ্রাবণের ব্যবহারে কষ্ট পেয়েছে। সামিউল শেখ সঙ্গে সঙ্গে গলা চড়িয়ে বললেন, না বৌমা, তুমি একা যাবে না। জামাই ছাড়া কেউ মেয়েকে একা পাঠায় না। আর ও শুধু জামাই না, ও তো তোমার স্বামী, অভিভাবক। ধারা মাথা নামালো। শ্রাবণ দাঁড়িয়ে থেকে এবার আর কোনো কথা খুঁজে পেল না। অজুহাত ফুরিয়েছে, মুখে বিরক্তি থাকলেও সে বুঝেছে এবার আর না বলার সুযোগ নেই। সে একটানা তাকিয়ে রইল কিছুক্ষণ সবার দিকে, তারপর মুখের কোণে ঠোঁট কামড়ে ধীরে গলায় বলল, ঠিক আছে যাব, কিন্তু আগে বলে রাখছি আমি কোনো নাটক করতে পারবো না। কথা কম বলবো, কারো সাথে মিশবো না। সামিউল শেখ হেসে বললেন, তাই করে এসো। মুখ দেখে কেউ আসবে না তোর মুখ দেখতে কেউ আসবে না, সবাই তো আসবে তোর বউকে দেখতে। শ্রাবণ এবার থতমত খেয়ে চুপ করে গেল। ধারার আর ভালো লাগছে না, সত্যি খুব কষ্ট হচ্ছে। এভাবে মানুষটাকে বিরক্ত করতেও মন চাইছে না। মনে মনে চিন্তায় পড়ে গেল ধারা। চাচি কি লোকটার সাথে ভালো ব্যবহার করবে, ঠিকঠাক আপ্যায়ন করবে তো? ধারার চিন্তা যেন থামছেই না। শ্রাবণের মুখের প্রতিটি ভাঁজ, তার বিরক্ত গলা, চোখ সরিয়ে নেওয়া, সবকিছু এত তীক্ষ্ণভাবে গেঁথে গেছে ওর মনে। হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে উঠছে। এমন নয় যে সে কিছু আশা করে, একটুও না, বরং এতটা অপ্রত্যাশা আর অবহেলা দেখে সেই পুরনো অনুভূতিগুলো আবার জেগে উঠেছে। সব সময় তো আমি অপ্রয়োজনীয়, আজও ব্যতিক্রম কি? ভেতরে একটা কষ্টের ঢেউ বয়ে যাচ্ছে ধারার। সালমা বেগম সবই বুঝলেন। একটু পর তিনি ওর পাশে এসে বসে ওর মাথায় হাত রাখলেন। শান্ত কণ্ঠে কানের কাছে গিয়ে বললেন, মন খারাপ করিস না মা, সব ঠিক হয়ে যাবে। শ্রাবণ রাগী স্বভাবের ছেলে, কিন্তু খারাপ না। সময় লাগবে শুধু। আর তুই তো তোর চাচাতো ভাই বোনের দেখতে পাবি। জান্নাতি তোকে দেখে কত খুশি হবে। তোকে দেখে ওর মুখে হাসি ফুটবে। একটু আনন্দ করে আসবি। ধারা কেবল মাথা ঝাঁকিয়ে হুম বলল। গলা দিয়ে কোনো শব্দ এলো না। তখন সামিউল শেখ আবার বললেন, আর তোর সেই চাচিকে নিয়েও চিন্তা করিস না। আমি নিজে কথা বলেছি করিম ভাইয়ের সাথে। ওর মুখ যেন তিতা না হয়, সেটার খেয়াল রাখবে সবাই। আর তুই চিন্তা করিস না, আমি প্রতিদিন ফোন করে তোর খবর নেব। ধারা একটু কৃতজ্ঞ চোখে তাকালো, যদিও মনে মনে ভীষণ চিন্তায় পড়েছে সে। সালমা বেগম আবার বললেন, আর শোন, তোরা যাওয়ার আগে আমি ধারার জন্য একটা শাড়ি আর একটা হালকা লাল বা গোলাপি কামিজ কিনে আনবো। বৌমা তো একটু আধটু সেজে গুজে থাকলে গ্রামের সবাই খুশি হবে। শ্রাবণ এবার হঠাৎ বলে উঠল, মা, ওই বাড়ি এখনো কি সেই খুপড়ি ঘরেই? মাটির ঘর, বিদ্যুৎ তো আছে? সামিউল শেখ এক হাতে চশমা তুলতে তুলতে বললেন, 7 বছর আগের গ্রাম আর এখনকার গ্রাম এক না। ঘর পাকা হয়েছে, বিদ্যুৎ আছে, একটা মোটামুটি বাথরুমও বানানো হয়েছে। কষ্ট হবে না। আর তোর সেই ছোটবেলার বন্ধু সাদিক, ওর সঙ্গে দেখা করে
দেখা হয়ে যেতে পারে। শ্রাবণ মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। ধরা ধরা পড়ে গেছে, তার যুক্তিগুলো একে একে ভেঙে পড়েছে। সব অজুহাত ফুরিয়ে গেছে, সে আর কিছু বলল না। একদিকে ধারা আবার একটু গুটিয়ে গেল নিজের ভেতরে। তাহলে কালই যেতে হবে। চোখ বুজে জান্নাতীর মুখটা মনে করার চেষ্টা করলো, সেই ছোটবেলার কোলাহল, পুকুর পাড়ে বসে গল্প করা, তাল গাছের নিচে পাতা বিছিয়ে খাবার খাওয়া, সব স্মৃতি হঠাৎ খুব কাছের হয়ে উঠল। মনে মনে ভাবলো, শুধু একটাই অনুরোধ আল্লাহর কাছে, কেউ যেন ওনাকে আবার অপমান করতে না পারে। ওনাকে আমি কষ্ট দিতে চাই না। তারপর খুব ধীরে নুডলসের শেষ চামচটা মুখে তুলল। রাত জাগার অভ্যাস নেই শ্রাবণের। খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, খুব ভোরে উঠতেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে সে। তবে কোনো একটা বিশেষ কারণে আজ শ্রাবণ রাত জেগেই ল্যাপটপ নিয়ে বসে আছে। আগামীকালকে মেয়েটাকে নিয়ে গ্রামে যেতে হবে, ভাবতেই বিরক্ত লাগছে। আবার গ্রামে সাদিক আছে, শ্রাবণের ছোটবেলার বন্ধু। ধারাকে নিয়ে তার সামনেও দাঁড়াতে হবে। এসবের ভাবনাতে আজ অনেক রাত হলেও চোখের পাতা এক করতে পারেনি শ্রাবণ। একটু পর হঠাৎ করে শ্রাবণের বদ্ধ দরজা কড়া নাড়ল কেউ। এত রাতে সালমা বেগম ছাড়া শ্রাবণের ঘরে কেউ আসে না, এটা জানে শ্রাবণ। তাই কোনো কিছু না ভেবেই হাতে ফাইল নিয়ে দেখতে দেখতেই দরজা খুলে দিল। কিন্তু দরজার সামনে দাঁড়ানো ধারাকে দেখে চমকে গেল। হাতে থাকা ফাইলটা ফসকে যাচ্ছিল। কোনো মতে নিজেকে সামলে শ্রাবণ ভ্রু কুঁচকে বলল, তুমি? ঠোঁট কামড়ে মাথা নিচু করলো ধারা। হাত দুটো পেটের কাছে রেখে কসলাতে কসলাতে বলল, একটা কথা ছিল আপনার সাথে। চোখ সরু করে তাকালো শ্রাবণ। ধারার চোখে মুখে ভয়, দ্বিধা, আতঙ্ক সবই দেখতে পাচ্ছেও। আশ্চর্য, এত ভয় পেলে সামনে আসারই বা দরকারটা কি? আর এত রাতে এখানে আসলোই বা কেন? ধারাকে দেখে সত্যি অবাক হয়েছে শ্রাবণ, কিন্তু নিজের অভিব্যক্তি লুকিয়ে গলা খাকারি দিয়ে বলল, ঘরের ভেতরে আসবে? নিতান্তই না বললে নয়, বলেই বলেছে শ্রাবণ। ঘরের দরজায় কেউ দাঁড়িয়ে থাকলে ভেতরে ঢুকতে বলাটা একটা সৌজন্যের মধ্যে পড়ে। তবে ধারা দুদিকে মাথা চাকিয়ে বলল, এখানে দাঁড়িয়েই বলি। শ্রাবণ হাতে থাকা ফাইলটা বিছানার দিকে ছুঁড়ে মেরে দুহাত বুকে গুজে দাঁড়িয়ে বলল, বলো। ধারা হুট করে শ্রাবণের চোখের দিকে তাকালো। ঢোক গিলল শ্রাবণ। মেয়েটা এমন দৃষ্টি দিচ্ছে কেন? কিন্তু বোঝাতে চাচ্ছে কি? শ্রাবণ এক মুহূর্তের জন্য আবিষ্কারও করে ফেলল, মেয়েটার চোখ দুটো মারাত্মক সুন্দর, যেন আগুনের আসছে, এতটাই তীক্ষ্ণ। তাহলে একটু কাজল দিলে মনে হয় আকর্ষণের তাপে তার আর তাকানোই যাবে না। শ্রাবণ নিজের ভাবনাতে কেসে উঠল। ধারা এবার মিষ্টি হেসে বলতে শুরু করলো, আমি জানি আপনি গ্রামে যেতে বিরক্ত হচ্ছেন, আমি এটাও জানি আপনি ওখানে গিয়ে থাকতে পারবেন না, কষ্ট হবে আপনার। তাই ভাবছি আপনি শুধু আমায় গ্রামে পৌঁছে দিয়ে ফিরে আসলেও পারেন। তারপর আমি 7 দিন পর একা একাই ফিরে আসতে পারবো। তাহলে আপনাকে রাতও থাকতে হবে না, নিয়মও রক্ষা হবে। শ্রাবণী স্তব্ধ হয়ে গেল। ধারার এমন সংবেদনশীল প্রস্তাবের জন্য প্রস্তুত ছিল না সে। তার ধারণা ছিল মেয়েটা নিশ্চয়ই কোনো বায়না নিয়ে এসেছে, হয়তো গ্রামে যাওয়ার সময় নিয়ে কিছু বলবে, কিংবা সালমা বেগমের কথায় প্রভাবিত হয়ে কোনো আবেগী কিছু বলবে। কিন্তু না, ধারা তার ঠিক উল্টোটা করলো। মেয়েটা আবারও নিজেকে সরিয়ে রাখলো, আবারও নিজের অসুবিধাকে গিলে ফেলে শ্রাবণের স্বস্তিটাকে বড় করে দেখলো। এক মুহূর্তের জন্য শ্রাবণ তার চোখ সরাতে পারলো না ধারার মুখ থেকে। একটা মেয়ের চোখের এতটা নরম কিন্তু এতটা মাটি হয়ে যাওয়ার মতো উদারতা। কিছুটা লজ্জা হলো ওর নিজের ব্যবহারে কথা ভেবে, কিন্তু সে তো নিজের প্রতিজ্ঞায় বাঁধা। এই সম্পর্ক সে মানেনি, মানতে চায়ও না। নিজের মনে সে এখনই ঘটাতে চায় না। আসলে এখানে কি একটু লেখা আছে, আমি বুঝতেছি না কে লিখছে। তবুও এবার কণ্ঠটা আগের মতো রুক্ষ হলো না। গলায় এক ধরনের ক্লান্তি আর একটুখানি সহানুভূতি মিশিয়ে বলল, তুমি এভাবে বারবার নিজেকে হীন করে দিচ্ছ কেন? আমি কি তোমায় এ বিষয়ে কিছু বলেছি? তোমারও তো কিছু চাওয়া থাকতে পারে, কিছু বলার।
একটা মানুষ যদি চুপচাপ সব সহ্য করে তাহলে মানুষ ধরে নেয় তার অনুভবই নেই। ধারা চমকে তাকালো শ্রাবণের মুখের দিকে। এই প্রথমবার হয়তো সে শ্রাবণের গলায় কোনো অদ্ভুত উষ্ণতা টের পেল। শ্রাবণ এবার চোখ সরিয়ে জানালার বাইরে তাকিয়ে বলল, তুমি গ্রামে যাবে, ইটস ওকে, আমি নিয়ে যাচ্ছি। 7 দিন থাকবো, যা নিয়ম তাই হবে, তোমার জন্য না, আমার পরিবারের জন্য, আমার বাবার জন্য। আর তুমি এইসব প্রস্তাব আর দিও না, নিজের জায়গাটাকে ছোট করো না। আর সবচেয়ে বড় কথা, আমি বাবাকে কথা দিয়েছি মানিয়ে থাকতে পারবো। তোমায় রেখে এলে তুমি তো একা ফিরে আসতেও পারবে না। তারা প্রথম কথাগুলো শুনলেও শেষ কথাটা উৎফুল্লিত স্বরে বলে উঠল, না না, আমি পারবো। ভ্রু কুচকালো শ্রাবণ, কি পারবে? ধারা মিনমিন করে বলল ধারা মিনমিন করে বলল, একা একা ফিরে আসতে পারবো। শ্রাবণ কপালে ভাঁজ ফেলে জোরালে কণ্ঠে বলল, এখান থেকে মোহনপুর গ্রাম প্রায় 100 কিলোমিটার রাস্তা। বাসে করে এত লম্বা জার্নি একা করতে পারবে? কে বলেছে? জীবনে করেছো? ধারা মাথা দুদিকে নেড়ে না বোঝালো। শ্রাবণ ঠোঁট গোল করে দীর্ঘশ্বাস ফেললো। পিচ্চি মানুষ, পিচ্চির মতো থাকো, এসব বিষয়ে কথা বলতে হবে না। আমি যাব, আমি থাকবো। তুমি কি আমায় এতটা অপদার্থ মনে করো নাকি? আই ক্যান ডু ইট। গিয়ে ব্যাগ গোছাও, সকালের দিকে বের হব। ধারার ঠোঁটে আস্তে আস্তে ফুটে উঠল একটা অবাক ধন্য লাজুক হাসি। সে আস্তে করে বলল, ধন্যবাদ। আমি শুধু এতটুকুই বলার জন্য এসেছিলাম। আর হ্যাঁ, আপনি কাজ করুন, আমি যাচ্ছি। শ্রাবণ আর ভ্রু কুঁচকে বলল শ্রাবণ এবার ভ্রু কুঁচকে বলল, এতটুকুই? এত রাতে এসেছিলে আর এতটুকুই বলবে? ধারা একটু ইতস্ত করে তারপর নিচু গলায় বলল, 1 কাপ চা বানিয়েছিলাম। আপনি তো রাত জেগে আপনি তো রাত জেগে আছেন, তাই ভাবলাম। শ্রাবণের চোখ এবার একটুখানি বিস্ময়ে বড় হয়ে গেল। এইসব কি নিজে থেকে করেছে নাকি কেউ বুদ্ধি দিয়েছে ভেবে পেল না শ্রাবণ। সে কিছু না বলে খানিকক্ষণ তাকিয়ে রইল মেয়েটার দিকে, তারপর ধীরে গলায় বলল, চা এনেছো? ধারা ঠোঁট চেপে মাথা নেড়ে বলল, বাইরে রাখা আছে, চাইলে নিয়ে আসি। শ্রাবণ এবার আস্তে করে একটা দীর্ঘশ্বাস পেল, তারপর বলল, না থাক, আমি নিজেই আসছি বাইরে। শ্রাবণ মোটেই চা খায় না, কফি খেয়ে অভ্যস্ত সে। চা দেখলেই গা গুলিয়ে ওঠে। তবে কেন যে চা বানিয়েছে শুনে খেতে চাইলো কে জানে। সে তো চাইলেই বলতে পারতো, আমি চা খাই না। তবুও বলল না কেন। এই কেনর উত্তর শ্রাবণও খুঁজে পেল না, তবে বলতে ইচ্ছে করছিল না। নরম রোদে ভেজা এক বৃষ্টি সকাল, ঘড়ির কাঁটা 8টার কাছাকাছি। হালকা হাওয়ায় জানালার পর্দা একটু একটু দুলছে, পাখিদের কুজন ভেসে আসছে দূরের শাখা থেকে। রান্নাঘর থেকে ভেসে আসা হালকা ঘি ভাজার গন্ধে ঘরের পরিবেশটা হয়ে উঠেছে যেন আরো বেশি ঘরোয়া, আরামদায়ক। শ্রাবণের ঘরে তখন একটু হুলস্থুল দশা। আজ খুব সকাল সকালই ওঠার কথা ছিল তার, তবে গত রাতে ধারার হাতে চা খেয়ে রাতে আর ঘুমাতেই পারেনি। এখন গোসল সেরে ভেজা চুলে তোয়ালে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দ্রুত চিরুনি চালাচ্ছে। চোখে মুখে পানি দিয়ে আবার আয়নায় তাকালো শ্রাবণ। কিছু একটা মনে পড়তেই মুখ কুঁচকে বলল, ধুর, আর একটা পাঞ্জাবি ছিল না? আর আলমারির দরজা খুলে হাতড়ে খুঁজে বের করলো একটা হালকা সবুজ পাঞ্জাবি, ব্যাগে ঢুকিয়ে নিল। তারপর বিছানায় রাখা কালো রঙের পাঞ্জাবিটা ঘপ করে পরেও ফেললো। তখনও রাতের তোয়ালেটা ঝুলে আছে কাঁধে তখনও হাতের তোয়ালেটা ঝুলে আছে কাঁধে। ঘাড়ের এক পাশে রাখা ব্যাগটা খুলে দ্রুত মোজা, ঘড়ি, ফোন, চার্জার আর ছোট একটা পারফিউম ঢুকিয়ে নিল। নিজের কফির কাপটা টেবিলেই পড়ে আছে, আধ খাওয়া, কিন্তু এখন সময় নেই আর এক চুমুকও খাওয়ার। সে জানে গ্রামে গাড়িটা একবার বেরিয়ে গেলে আর পাওয়া যাবে না। বারান্দা দিয়ে বেরিয়ে যাবার আগে একবার চারপাশ তাকিয়ে নিঃশ্বাস নিল। এই মিষ্টি সকালের গন্ধটা যেন সারা শরীর মেখে নিল শ্রাবণ। তার সত্যি ভীষণ চিন্তা হচ্ছে, অকারণেই অস্বস্তি অনুভব করছে শ্রাবণ। প্রথমত তাকে ধারার সাথে স্বামীর পরিচয়ে যেতে হচ্ছে। সোজা ভাষায় বললে সে শ্বশুর বাড়ি যাচ্ছে। আবার ধারার সাথেও সম্পর্ক স্বাভাবিক না, যদিও কোনো সমস্যা নেই তাদের মাঝে, তবে
আর পাঁচটা দম্পতিদের মতো স্বাভাবিক তো না। শ্রাবণ আর দেরি করলো না, হাতের ব্যাগটা নিয়ে ঘরের হাতল লাগিয়ে বেরিয়ে পড়লো। নিচে নামতেই তড়িঘড়ি করে এগিয়ে আসতে দেখা গেল সালমা বেগমকে। তিনি একটা বয়ামে কৌটা লাগাতে লাগাতে আঁচল সামলে এসে বয়ামটা শ্রাবণের ব্যাগে ঢুকিয়ে দিতে দিতে বলল, নারিকেল নাড়ু বানিয়েছিলাম, অল্প কিছু নিয়ে যা, সবাইকে দিয়ে খাবি। শ্রাবণ ব্যাগটা একটু টেনে ধরলেন যাতে বয়ামটা ভালোভাবে বসে। তারপর হালকা বিরক্ত মুখেও গলার স্বরটা নরম হয়ে এলো, মা তুমি না এসব না দিলেই পারতে, শুধু ব্যাগে বয়ে নিয়ে যাব, কে খাবে এত মিষ্টি জিনিস। তার মা এবার চোখ কুঁচকে তাকালেন, বেশি কথা বলিস না তো, তোর বউয়ের চাচাতো ভাই বোন আছে না ওখানে, ছোটরা তো খাবে আর বড়রাও খাবে, তোর কথা ভেবে যদি নাই খায়, তোর মায়ের মুখ চেয়ে খাবে, গাধা একটা। আর ধারাও খায় এগুলা। শ্রাবণ মুখ ঘুরিয়ে দীর্ঘশ্বাস ফেললো, না জানি আর কি কি দেখতে হবে। সালমা বেগম এবার ছেলের পাঞ্জাবির কলারটা একটু ঠিক করে দিতে দিতে বললেন, শোন বাবা, গ্রামে গিয়ে ঝগড়া করবি না কিন্তু। মেয়েটা অনেক শান্ত, তার চোখের দিকে তাকালেই বুঝবি ও তোকে নিয়ে কত কেয়ার করে। সব মেয়ের সব মেয়েই একটু ঘর বাঁধার স্বপ্ন দেখে, আর তুই। মা, শ্রাবণ এবার বিরক্ত গলায় আটকে দিল। বারবার একই কথা শুনতে ভালো লাগছে না তার। তার মা থেমে গেলেন, কিছু না বলেই শুধু হাতটা একবার ছেলের মাথায় বুলিয়ে দিলেন। আল্লাহ রক্ষা করুক, সাবধানে যাস, ফোনটা অন রাখিস আর ওর দিকে খেয়াল রাখিস। শ্রাবণ এবার মাথা নিচু করে শুধু বলল, আচ্ছা মা। শ্রাবণেরই উঠতে দেরি হয়ে গেছে। ধারা ইতোমধ্যে তৈরি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সকাল সকাল উঠতেই সে তৈরি হয়ে নিয়েছে। এদিকে ট্যাক্সি ডেকে এনেছে সামিউল শেখ। শ্রাবণ সালমা বেগমকে নিয়ে গেট পেরিয়ে একটু এগোতেই চোখে পড়ল সাদা নীল রঙের শাড়িতে জড়িয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা ধারার দিকে। চোখে কাজল, চুলগুলো আধখোলা, গায়ের হালকা শাড়িটা সকালের রোদের সাথে মিশে একটা অদ্ভুত আলো ছড়াচ্ছে। মেয়েটার দিকে এক সেকেন্ড তাকিয়ে থাকতে ওর চোখের সাথে আটকে গেল। দুজনেই চুপ, কিন্তু চোখের ভেতর যেন অনেক অজানা কথা। শ্রাবণ কিছুটা থমকে গেল। আবারও শাড়ি পরেছে মেয়েটা, কি দরকার ছিল? অবশ্য এখন একদম বউ বউ লাগছে মেয়েটাকে। এর মধ্যে শ্রাবণ এক পলকে আবিষ্কার করে ফেলল, শাড়ি পরলে মেয়েটাকে মোটেই পিচ্চি মনে হয় না, 21 বছরের নারী মনে হয়। দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে আসলো শ্রাবণ। দেখলো মাঝারি আকারের একটা ব্যাগ নিয়েছে ধারা। শ্রাবণ নিজেরটার সাথে সেটাও ট্যাক্সিতে তুলে দিয়ে ঠিকঠাক করলো। এরপর পেছনের দরজা খুলে ধারাকে উঠতে ইশারা করলো। ধারা সামিউল শেখ ও সালমা বেগমকে সালাম করে দোয়া নিল। আঁচল ঠিক করে গুছিয়ে গাড়িতে উঠে বসলো। সামিউল এবার ছেলের দিকে তাকে সতর্কতার দৃষ্টিতে বললেন, আমানতের খিয়ানত করা মহাপাপ, কথাটা মনে রেখো। ধারা এখন তোমার দায়িত্ব, তাই তুমি মানো আর না মানো, স্বামী হিসেবে ওর দিকে খেয়াল করাটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। দেখে রাখবে ওকে, খেয়ালও রাখবে, সাবধানে থেকো। শ্রাবণ অসহায় চোখে তাকালো নিজের বাবার দিকে। এক সেকেন্ডের জন্য মনে হলো ধারাই সামিউল শেখের মেয়ে, যা কি আর করার। তবে সামিউল শেখের কথা মিথ্যা নয়, তাই আর কিছু না ভেবেই সে উঠে বসলো। দরজা বন্ধ হলো, চাকা ঘুরলো। গ্রাম এখন দূরে নয়। বাসে উঠে পড়লেই 4-5 ঘন্টার মতো সময় লাগবে পৌঁছাতে। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন, এই যাত্রা কি ওরা দুজনও একটু কাছাকাছি আসবে?